হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার হচ্ছে আজকের ক্লাস, যেটা আমি বলছিলাম গত কালকে পোস্ট করছি, আজকের ক্লাসের সব থেকে যারা হচ্ছে বিশেষ করে সিভিল টেকনোলজিতে আসো, বর্তমানে হচ্ছে তৃতীয় সেমিস্টারে, এবং হচ্ছে যারা গত সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে কারো ছিল যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা সাবজেক্ট ছিল, এই মেকানিক্সের হচ্ছে আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে। হয়তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারে দেওয়া আছে, এবং যারা স্ট্রাকচারাল মেকানিক্স আছে তাদের হচ্ছে এই চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টারে দেওয়া আছে, সেটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি নিয়ে আমরা আলোচনা করব। আর সম্ভবত সচরাচর তেমনভাবে তোমাদের সাথে লাইভে আসা হয় না, অনেক ব্যস্ততার কারণে, এবং হচ্ছে আসলে আমাদের প্রাইভেট যে গ্রুপগুলো আছে, সেগুলোতে ক্লাস নিতে আমরা বর্তমানে অনেক ব্যস্ত, এবং সেই কারণে ফ্রি লাইভ ক্লাস আমাদের আসা হয় না। তো সবাই হচ্ছে যেহেতু সামনে পরীক্ষা, এই পরীক্ষাগুলোকে চিন্তা করে যে মেকানিক্স সাবজেক্টটা আছে, যারা বিশেষ করে স্ট্রাকচারাল মেকানিক্স থার্ড সেমিস্টারে আছে, তোমাদের জন্য খুব একটা কঠিন মনে হয় এই সাবজেক্টটা। এই জন্য আজকের এই ক্লাসের আয়োজন। তো যারা যেখান থেকে দেখতেছো কাইন্ডলি একটু লাইভটিকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ওকে, ক্লাসটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে তোমাদের জন্য, যারা বিশেষ করে মেকানিক্যাল টেকনোলজিতে, সিভিল টেকনোলজিতে আছে। ওকে, শুধুমাত্র আমরা লাইভটিকে একটু ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিব, এবং হচ্ছে কাইন্ডলি একটু সবাই একটু রেসপন্স করবা যে কথাটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কথাটুকু যদি ক্লিয়ার শোনা থাকে এবং ক্লিয়ার যদি দেখা যায়, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো যেখান থেকে দেখতেছো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা, এবং একটু লাইভটা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং লাইভটাকে শেয়ার করা যায়। বিশেষ করে যাদের সিভিল টেকনোলজি আছে থার্ড সেমিস্টার, তারা বিশেষ করে আজকে লাইভ ক্লাসের আয়োজন, এবং যাদের তোমাদের মেকানিক্স সাবজেক্টে রেফার আসছে তাদের জন্য এই ক্লাসটার আয়োজন। ঠিক আছে, তো যেখান থেকে আসো কাইন্ডলি একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু রেসপন্স করো, মেনশন করো, এবং হচ্ছে লাইভটিকে একটু বেশি থেকে বেশি শেয়ার করে দাও। ওকে, সো আশা করি সব কিছু ক্লিয়ার। আমরা একটু যদি লাইভটাতে যাই, তাহলে আজকের ক্লাসটার আয়োজন যেটা আছে, আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি দেখো, সর্বপ্রথম আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার মেকানিক্স বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিকস এবং সব থেকে সস্তা একটা টপিকস দেখো, যে কাজ ক্ষমতা শক্তি। এবং আমরা 9-10-এ মূলত ফিজিক্স 1 যে সাবজেক্টটা ছিল, ওই ফিজিক্স 1 সাবজেক্টে এই মেকানিক্সের এই চ্যাপ্টারটা পড়ছিলাম, কাজ ক্ষমতা শক্তি। সম্ভবত 9-10-এর আমাদের সপ্তম চ্যাপ্টারে এই কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা ছিল। এই আলোচনা থেকেই কিন্তু মূলত আমাদের এই বইয়ের এই চ্যাপ্টারটা দেওয়া। সো যারা 9-10-এ যাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সায়েন্স ছিল, তারা খুব দ্রুত এই চ্যাপ্টারটা বুঝতে পারবা। ওকে, তো সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা যে কাজ ক্ষমতা শক্তি, সর্বপ্রথম চ্যাপ্টারটার নামই কাজ ক্ষমতা শক্তি। সর্বপ্রথম আমরা একটু কাজ সম্পর্কে যাবো। ঠিক আছে, কাজ সম্পর্কে জানবো, কাজটা কি জিনিস। ওকে, সবাই একটি জিনিস দেখো তো, যে ভাইয়া কাজটা কি জিনিস। কাজটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, এই বল প্রয়োগের ফলে বস্তুটা যদি স্মরণ ঘটে, তাহলে তাকে মূলত কাজ বলে। বুঝো, আমরা কাজ কিন্তু সচরাচর করি, আমরা যারা আছি মূলত সবাই কিন্তু কাজ করি। তো কাজটা কেমন হবে, যে কোনো একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, আমরা কিন্তু জানি যে আমরা কোনো কিছুকে যদি বল না প্রয়োগ করি, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি, তার কিন্তু স্মরণ ঘটবে না। যেমন মনে করো, এই যে আমার এই মার্কারটা আছে, এই মার্কারটাকে যদি আমি বল প্রয়োগ নাই করি, তাহলে কিন্তু এখান থেকে সরে যাবে না। বা আমি যদি বল প্রয়োগ না করে যদি আমি সামনের দিকে না আগে, তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না। সো আমি স্থির বস্তু স্থিরই থাকবো, এবং
গতিশীল বস্তু গতিশীলই থাকবে, ঠিক আছে। সো দেখো কাজটা হচ্ছে কি, কোনো একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করব, এই বল প্রয়োগের ফলে বস্তুটা হচ্ছে স্মরণ ঘটবে, তাকে মূলত কি বলা হয়, কাজ। তো একটু সবাই দেখো যে ভাইয়া আমরা ধরলাম যে একটা বস্তু, এটা একটা বস্তু, ওকে, এটা একটা বস্তু। এই বস্তুকে যখন আমরা এই বস্তুটাকে এইটা একটা বস্তু, এই বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করব বলতে ফোর্স দিব, তখন বস্তুটার কি ঘটবে, স্মরণ ঘটবে, এই জায়গা থেকে সে এই জায়গায় অবস্থান আসবে। তো এই যে এই জায়গা থেকে বস্তুটাকে যখন আমরা ফোর্স দিলাম, একটা ফোর্স দিলাম, যখন বস্তুটার স্মরণ ঘটলো, স্মরণ ঘটছে মানে তার একটা দূরত্ব হয়েছে, তাকে আমরা মূলত কি বলবো, কাজ বলবো, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কাজ বিষয়টা কি জিনিস। তাহলে দেখো আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে কাজ মানে হচ্ছে যে বল ইনটু হচ্ছে স্মরণের গুণফল। যেমন আমরা আমাদের ডেফিনিশনটা আছে যে ভাইয়া ডাব্লু কে, কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লু আমরা জানি, এফ ইনটু হচ্ছে এস, মানে বল এবং হচ্ছে স্মরণের গুণফলকে মূলত কি বলা হয়, কাজ বলা হয়। আবার যদি তোমাকে একটু বলি, দেখো তো এই বলতে হচ্ছে ফোর্স, আমরা কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করতে গেছি, তখন সেটা কি হচ্ছে, কিছুটা পরিমাণ স্মরণ করতেছে, মানে সেই স্থান থেকে অন্য স্থানে হচ্ছে চলে যাচ্ছে, তখন মূলত এই বল এবং স্মরণের গুণফলকে আমরা মূলত কি বলতে পারতেছি, কাজ বলতে পারতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ওকে। এখন সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মেকানিক্স বইয়ের সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে বাচ্চারা, যে তোমরা যারা আসছো, যারা ক্লাস করো, সব থেকে বেশি বিষয়টা যেটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা এককের বিষয়টা, একক পরিবর্তন যারা করতে পারে না, তারাই কিন্তু ম্যাথগুলো ভুল করে। এককটা, তোমাকে আমি একটা কথা মনে রাখি, তুমি সব সময় এই টিপসটা যদি ফলো করো, তাহলে তোমার এই একক নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো সর্বপ্রথম তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে, যে আমি যে কোনো একটি এমকেএস পদ্ধতিতে নিয়ে আসবো, ঠিক আছে, এমকেএস পদ্ধতিতে অথবা এসআই পদ্ধতিতে। তুমি সব সময় এসআইটা বাদ দাও, সব সময় তুমি এমকেএস পদ্ধতিতে নিয়ে আসে এই এই এককটা এমকেএস নিয়ে আসে কিন্তু কাজ করবা, ওকে। তো সর্বপ্রথম দেখো যে কোনো বস্তুকে যখন আমরা ফোর্স প্রয়োগ করতেছি, ফোর্স প্রয়োগ ফলে যে বস্তুটা যে স্মরণ করতেছে, তাকে মূলত আমরা কি বলতেছি, কাজ বলতেছি, ওকে। তাহলে এফ বলতে কি বোঝাচ্ছে, যে ভাইয়া এফ বলতে হচ্ছে নিউটন, এফ এর বলের একক কি, ফোর্সের একক কি, নিউটন, এবং হচ্ছে স্মরণের একক কি, মিটার, ঠিক আছে। তাহলে এইটার হচ্ছে আমরা এককটা কি পাবো, নিউটন পার মিটার। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। যে আমরা আবারও একটু কাজ সম্পর্কে বলতেছি, যে ভাইয়া কোনো একটা বলকে, কোনো একটা বস্তুকে ফোর্স প্রয়োগ করলে যদি বস্তুটা হচ্ছে স্মরণ ঘটে, এবং বল এবং স্মরণের গুণফলকে মূলত বলা হয় কাজ। বলের একক হচ্ছে নিউটন এবং স্মরণের একক, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে নিউটন পার মিটারে আসবে। যখন আমরা কাজের অ্যান্সারটা বের করবো, সবসময় এর অ্যান্সারটা আসবে কি, নিউটন এবং হচ্ছে মিটারে। আশা করি বিষয়টা ক্লিয়ার, ওকে। তো দেখো আমরা কিন্তু কাজের সূত্রটা কিন্তু আরেকটা লিখতে পারি, ওকে। কাজের সূত্রটা দেখো তো এটাও লেখা যায়, ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জি এস, বুঝো ডাব্লিউ ইজিক্যাল টু কি লেখা যায়, এম জি এস। এম বলতে হচ্ছে বস্তুর ভর, এম বলতে হচ্ছে কি, বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, আর এইচটা হচ্ছে আমার কি, হাইট। দেখো কোনো একটা বস্তুকে যখন আমি এই যে নিচের একটা বস্তুকে এইটার নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব, দেখো তো এই বস্তুটা যখন আমি উপরের দিকে নিক্ষেপ করবো, এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করবো, অবশ্যই সেখানে আমাকে বল প্রয়োগ করতে হবে কিনা, অবশ্যই বল প্রয়োগ করতে হবে, এবং এদের মধ্যে একটা ডিস্টেন্স হবে কিনা, এই ডিস্টেন্সটাকে বলতেছি আমরা এইচ। এবং যখন আমরা কোনো বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন কিন্তু অভিকর্ষণ ত্বরণটা নিচের দিকে কাজ করে। আমরা যদি, তুমি একটু চিন্তা করো, আমি যদি একটা বস্তুকে, মনে করো এই মার্কারটা আমি উপর দিকে ছুঁড়ে মারবো, তাহলে আমার এই মার্কারটা যখন আমি ছুঁড়ে মারবো, তখন কি এখানে কাজ হবে না, অবশ্যই কাজ হবে, আমাকে ফোর্সটা তো প্রয়োগ করতে হবে। তাহলে ফোর্সটা প্রয়োগ করার পরে এই বস্তুটার কি ঘটবে, স্মরণ ঘটবে, মানে ডিস্টেন্সটা যেটাকে বলতেছি এস। এবং যখন আমি উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করব, তখন আমার নিচে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে আমার কি 9.8, এবং এম বলতে হচ্ছে আমার কি, বস্তুর ভর। তাহলে আমরা কাজ ইজিক্যাল টু বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জি এইচ। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এইটা হচ্ছে আমার কাজের ফর্মুলা, এবং এইটা হচ্ছে কাজের ফর্মুলা। তাহলে কাজ সম্পর্কে আলোচনা শেষ। সর্বপ্রথম আমি কাজ আবার একটু বলে দিই। কোনো একটা বস্তুকে যখন আমি বল প্রয়োগ করব, এই বল প্রয়োগ করার পর বস্তুটা হচ্ছে কিছু পরিমাণ স্মরণ ঘটবে, এবং বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে, ওকে। এবং ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস, বলের একক হচ্ছে নিউটন এবং স্মরণের একক হচ্ছে মিটার, তাহলে এককটা হবে নিউটন পার মিটার। এবং আমরা এটাকেও বলতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু এম জি, এটাকেও আমরা বলতে পারি কাজ। আশা করি কাজ সম্পর্কে ক্লিয়ার, ওকে। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা একটু ক্ষমতা সম্পর্কে দেখব। এটা কাজ বিষয় ছিল, এবার একটু আমরা ক্ষমতা সম্পর্কে দেখবো, ঠিক আছে। প্রত্যেকটা সম্পর্কে দেখো যে যখন আমরা এগুলো টপিক সম্পর্কে জানতে পারবো, তখনই কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস, ক্ষমতা হচ্ছে
পাওয়ার, পাওয়ার ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে টি। তাহলে ক্ষমতা হচ্ছে এই জিনিস ভাই, ক্ষমতা। ক্ষমতা বলতে আমার নির্দিষ্ট একটা ক্ষমতা আছে, তোমার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, অমুকের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। আমরা বলি না ওই লোকের এতগুলা পাওয়ার, এই লোকের এতগুলা পাওয়ার, এই পাওয়ারটাই মূলত ক্ষমতা। আরেকটা কথা হচ্ছে ডেডিকেশনটা হচ্ছে এরকম যে এই যে আমরা ক্ষমতার সংজ্ঞাটা বা ক্ষমতাটাকে কিভাবে ডেডিকেশন করব। তো দেখো, যখন আমরা কোনো কাজ অল্প পরিমাণে মানে যত কম সময়ে বেশি পরিমাণে কাজ করা যায় তাকে হচ্ছে বলা হয় ক্ষমতা বা পাওয়ার। দেখো, আমার এমন একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা দিয়ে আমি কি করব, অল্প সময়ে বেশি পরিমাণ কাজ করব। দেখো, এখন যদি আমি চিন্তা করি যে আমি যে ক্লাসটা নিই এই ক্লাসটা আমি অল্প সময়ে বেশি পরিমাণ নিই, এবং ঠিক এই একই ক্লাসটা অন্য টিচার হচ্ছে 1 ঘন্টা নেয়, আর আমি এই একই ক্লাসটা এটা নিয়ে হচ্ছে 15 থেকে 30 মিনিটে, তাহলে দেখো তো আমি কম সময়ে বেশি পরিমাণ কাজ করতেছি না, সেটাই হচ্ছে আমার কি ক্ষমতা। তাহলে ক্ষমতার হচ্ছে সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, অল্প সময়ে বেশি পরিমাণ কাজ করাকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। ঠিক আছে, তাহলে ক্ষমতা ইজিক্যাল টু লেখা যায় ডাব্লু বাই হচ্ছে টি। তাহলে এর এককটা যদি দেখো, তাহলে এই ডাব্লুর এককটা কি, জুল, কাজের একক জুল, এবং সময়ের একক কি, সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি জুল পার হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটার এককটা আমরা বলতে পারি জুল পার সেকেন্ড। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে ক্ষমতা ব্যাপারটা কি ছিল, অল্প সময়ে অধিক পরিমাণ কাজ করাকে বলা হয় ক্ষমতা। তাহলে ডাব্লুর হচ্ছে, ডাব্লুর একক হচ্ছে জুল, এবং হচ্ছে সময়ের এককটা হচ্ছে কি, তাহলে সেকেন্ড। তাহলে জুল পার হচ্ছে সেকেন্ড। আশা করি বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আমার কাজ, ক্ষমতা, তারপর হচ্ছে শক্তি। দেখো শক্তি ব্যাপারটা কেমন, দেখো শক্তি এবং কাজ এটা কিন্তু একই জিনিস, শক্তি এবং কাজ একই জিনিস। দেখো এনার্জি ই ইজিক্যাল টু আমরা বলতে পারি mgs, অথবা ডাব্লিউ ইজিক্যাল টু বলতে পারি আমরা হচ্ছে mgs। শক্তি এবং কাজ একই জিনিস। দেখো আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার ফল আমার কিছু পরিমাণ এনার্জি লস হবে কিনা, আমি যে নিক্ষেপ করতেছি আমার কি লস হবে না, এনার্জি লস হবে না, অবশ্যই হবে। তাহলে ওই কাজ যেটা সেটাই কিন্তু মূলত শক্তি বোঝায়। তাহলে কাজের ডেডিকেশনটা এবং শক্তির ডেডিকেশনটা কিন্তু সেম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যেহেতু চ্যাপ্টারটার নাম মূলত ছিল কাজ, ক্ষমতা এবং শক্তি, তাহলে এই কাজ, ক্ষমতা, শক্তির ব্যাপারগুলো এরকম ছিল। তুমি যদি এই চ্যাপ্টারটা সব থেকে বেসিক টুকু তোমার মধ্যে ধারণা থাকে তাহলে তুমি এই মাত্র চ্যাপ্টারটা পারবা। সো এই চ্যাপ্টারটার সব থেকে একটা কথাই তোমাকে আমি মনে রাখি, মেকানিক্স খুব তারাই ভালো পারবা যারা চ্যাপ্টারটার ডিটেলস মানে বেসিক টুকু তোমার ধারণা থাকবে। একটা চ্যাপ্টারে যদি বেসিক টুকু ধারণা না থাকে সেই চ্যাপ্টারটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা দেখছি কাজ, তারপর দেখছি হচ্ছে আমার ক্ষমতা, তারপর দেখছি আমরা কিছু শক্তি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা নেক্সট টপিকসে যাব। ওকে, তাহলে এখন যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলা কিন্তু ইঞ্জিনের, এগুলা বাইরের একটা বাহ্যিক একটা কাজ, ক্ষমতা, শক্তি। ইঞ্জিনের ভিতরের কাজ কেমন হতে পারে, দেখ ইঞ্জিনের ভিতরের কাজ, তাহলে ইঞ্জিনের ভিতরের কাজটা কেমন হতে পারে, ইঞ্জিনের হচ্ছে ভিতরের কাজ। ওকে, ইঞ্জিনের ভিতরের কাজগুলো বা ইঞ্জিনের ভিতরের ব্যাপারটা কেমন হতে পারে। দেখো এখানে একটা আমাদের ফর্মুলা আছে আইএসপি, আইএস হচ্ছে পি ইজিক্যাল টু প্লাং, পি এল এ এন কে, প্লাং ডিভাইডেড বাই 60 ইন্টু হচ্ছে 746। ঠিক আছে, দেখো এই যে ইঞ্জিনের ভিতরে যখন আমরা কাজ করব এই আইএসপি কে বলা হয় ইঞ্জিনের ইনপুট। কি বলা হয়, ইনপুট। যেটা ইঞ্জিনের ভিতরে যে ফোর্সটা আমরা দিই, যে কাজটা আমরা দিই সেটা হচ্ছে আমার আইএসপি, এবং বিএসপি দ্বারা বোঝায় ইনপুট হচ্ছে আউটপুট। ইঞ্জিনের আউটপুট মানে ইঞ্জিন একটা থাকবে, ইঞ্জিনের কিন্তু সাবসেকশন আছে যেটা আমাদের আপ ডাউন করে। এর ভিতরে দেখবা যে ভিতরে ইঞ্জিনটার ভিতরে যেটা আছে সেটা কিন্তু আমার আইএসপি কাজ করার। ইঞ্জিনের যে বাইরে একটা রড দেওয়া থাকে, রডের বাইরে যে বিষয়টা থাকে সেটা কিন্তু হচ্ছে আমার বিএসপি, সেটা হচ্ছে আমার আউটপুট। মানে বাইরের সাইড থেকে বলা হয় আউটপুট এবং ভিতরে যে সাইডটা আছে সেটাকে বলা হয় ইনপুট। সো একটু লক্ষ্য করে দেখো আইএসপি, তাহলে আই মানে হচ্ছে কি, আই মানে হচ্ছে ইন্ডিকেট, আই মানে হচ্ছে কি ইন্ডিকেট, হচ্ছে ইন্ডিকেট, আর এইচ মানে কি হর্স, আর পি মানে কি পাওয়ার, ইন্ডিকেট হর্স পাওয়ার। আইএসপি মানে হচ্ছে কি ইন্ডিকেট হর্স পাওয়ার। সো একটু দেখো আইএসপি মানে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে ইন্ডিকেট হচ্ছে হর্স পাওয়ার। একটু পরবর্তীটা দেখো যে এখানে যে বিষয়গুলো আছে, যে সূত্রটা আছে আইএসপি ইজ ইকুয়াল টু প্লাং চার্জ ইন্টু হচ্ছে 746। দেখো তোমাকে একটা কথা বলি যে এই বইয়ে এই
প্রশ্নটা বা এই ফর্মুলাটা কি দেওয়া আছে জানো? এখানে দেওয়া হচ্ছে 45 দ্বারা ভাগ, 4500 দ্বারা ভাগ। তাহলে বইয়েরটা যদি তুমি করো বইয়েরটার মতো হবে। তবে আমি তোমাকে বলি, যেহেতু মেকানিক্সটা একটা ডিপার্টমেন্ট সাবজেক্ট, এটা তোমার জন্য পরবর্তীতে তোমার কাজে লাগবে জবের ক্ষেত্রে, এবং এটা তোমার কাজে লাগবে ডুয়েট এডমিশনের ক্ষেত্রে। সো এইভাবে আমাকে করতে হবে, আমি যেভাবে করাচ্ছি সেভাবে। কারণ আমরা যখন ডুয়েট অ্যাডমিশনে যাব তখন ভাইয়ারা এইভাবেই করাবে, জব প্রিপারেশন হবে ভাইয়ারা এইভাবেই করাবে, মূলত এটার নিয়মটাই কিন্তু এভাবে। সো এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। যদি 45 দিয়ে দাও তাহলে ম্যাথটা হবে তোমার ওইটা দিয়ে ম্যাথ করলে ওটা, এবং এটা দিয়ে ম্যাথ করলে কিছুটা পরিমাণ মানে কম বেশি আসবে। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমরা একটু দেখি যে পি তে কি, বা একটা হচ্ছে সিলিন্ডারের কথা বলতেছি। দেখো একটা সিলিন্ডারের মধ্যে কি কি কাজ হয়, ইঞ্জিনটার ভিতরে, এখানে ইঞ্জিন আছে, ইঞ্জিনটার ভিতরে কি কি কাজ হয়, ঠিক আছে? পি তে হচ্ছে প্রেসার, ইঞ্জিনের সিলিন্ডারের কি প্রেসার, পিতে হচ্ছে কি প্রেসার। তারপর এই এলটা হচ্ছে স্ট্রোক লেন্থ। দেখো ইঞ্জিনটা যখন আমরা চালাবো আমরা কি পরিমাণ প্রেসার দিব সেটা কিন্তু বোঝাচ্ছে, কি পরিমাণ চাপ দিব বা কি পরিমাণ প্রেসার দিব সেটাই হচ্ছে আমার কি প্লাং, ঠিক আছে? সেটা হচ্ছে আমার কি পি, প্রেসার। আর এলটা হচ্ছে স্ট্রোক লেন্থ, ঠিক আছে? LEANT স্ট্রোক লেন্থ। এইটা হচ্ছে আমার স্ট্রোক হচ্ছে লেন্থ, বুঝো? এটা হচ্ছে আমার কি স্ট্রোক লেন্থ। যেমন দেখো যখন আমরা ইঞ্জিনের যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের যে হচ্ছে যে সাকসেশনটা আছে, যেটা আমার আপ ডাউন করে, উপরে উঠে নামে, উপরে নামে, তো ওটার হচ্ছে অবশ্যই একটা দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে স্ট্রোক লেন্থ, দৈর্ঘ্যটাকে কি বলা হচ্ছে? স্ট্রোক লেন্থ। আর পিতে হচ্ছে আমার কি প্রেসার। আবার দেখো এ তে বলতে কি বোঝাচ্ছে, যে সিলিন্ডারটা যে আছে, সিলিন্ডার হচ্ছে এরিয়া মানে ওই সিলিন্ডারের পুরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কি ক্ষেত্রফল যে এটা আছে, সেটা হচ্ছে সিলিন্ডারে কি, একটা সিলিন্ডার যে আছে এই সিলিন্ডারকে, ফুল সিলিন্ডারে কি একটা ক্ষেত্রফল আছে না? অবশ্যই একটা ক্ষেত্রফল আছে, সেটাকে আমরা বলতেছি কি এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারপর যেটা আছে এনটা হচ্ছে প্রতি মিনিটে যে সিলিন্ডারটা যে আছে, এই সিলিন্ডার কিন্তু প্রতি মিনিটে ঘুরে, এই যে এবার ঘুরতে পারে প্রতি মিনিটে। এন মানে হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণ সংখ্যা, মানে প্রতি মিনিটে, এন বলতে অসংখ্য বার সে কিন্তু ঘুরে, এই জন্য এন বলতে কি বোঝায়? প্রতি মিনিটে ঘূর্ণ সংখ্যা, অর্থাৎ সেটা হচ্ছে RPM, ঠিক আছে? এবং কেটা বোঝাচ্ছে সিলিন্ডারের সংখ্যা, মানে সিলিন্ডারের হচ্ছে কি সংখ্যা, কটা সিলিন্ডার এখানে আছে। এই হচ্ছে আমার বিষয়টা। খুব ভালো করে একটু বিষয়টা দেখো যে ভাইয়া আমরা সর্বপ্রথম ইঞ্জিনের ভিতরের কৃত কাজটা বা ইঞ্জিনের ইনপুটটা আমরা কি পরিমাণ দিব, বা ইঞ্জিনের ইনপুটটা কি হবে সেই বিষয়টা আমি দিলাম। সর্বপ্রথম যেটা আছে IHP, আইতে মানে হচ্ছে ইন্ডিকেট, এইচ তে হচ্ছে আমার হর্স, আর পি তে হচ্ছে আমার কি পাওয়ার। তাহলে ইন্ডিকেট হর্স পাওয়ার ইজিক্যাল টু প্লাং সাইড ডিভাইড হচ্ছে ইনটু হচ্ছে 746। এখন পিটা হচ্ছে কি, একটা সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ আমরা চাপ দিব সে প্রেসারটা কোন থেকে বলতেছি আমরা কি পি। এলটা হচ্ছে ওই সিলিন্ডারের মধ্যে যে লেন্থটা আছে, যে স্ট্রোক লেন্থটা হচ্ছে উঠানামা করে, ওই স্ট্রোক লেন্থটা হচ্ছে আমার কি বলতেছি, এল বলতেছি। তারপর যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো সিলিন্ডারটা অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা কি এরিয়া। এনটা বলতেছে যে সিলিন্ডারটা যে আছে, এই সিলিন্ডার কিন্তু প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে কিন্তু ঘুরতে থাকে, তাহলে অসংখ্যবার যেহেতু ঘুরে, এই জন্য সেটাকে বলা হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, অর্থাৎ হচ্ছে RPM। আর কেটা হচ্ছে সিলিন্ডারের সংখ্যা, সেটা একটা সিলিন্ডার আছে না দুইটা আছে, প্রশ্ন যদি একটা থাকে একটা, দুইটা থাকলে দুইটা হবে, তিনটা থাকলে তিনটা হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এটা আপনি 60 দ্বারা কেন ভাগ আসলো? 60টা বলতে বোঝাচ্ছে যখন আমার এই এন এর মানটা প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যা, তবে সচরাচর আমরা দেখি ম্যাথটাতে প্রতি মিনিটে কিন্তু ঘূর্ণায়ন সংখ্যা থাকে, মানে এন এর মানটা প্রতি মিনিট থাকে। তাহলে মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করি, কারণ টাইমটাকে আমাকে কি করতে হবে, অ্যামকেস পদ্ধতি নিয়ে আসতে হবে, তাহলে মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে পারি তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। এবং ভাইয়া আপনি কেন 746 দ্বারা ভাগ করছেন? 746টা দ্বারা এটা বোঝাচ্ছি যে যখন আমার এটা সবগুলা, দেখো আমি তোমাকে একটু বলি যে চাপের একক যেটা আছে, চাপের একক কি আসবে, নিউটন পার হচ্ছে মিটার স্কয়ার। তারপর স্ট্রোক লেন্থের একক হচ্ছে আসবে মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের আসবে মিটার স্কয়ার। RPM এর এককটা হচ্ছে, RPM এর একক আছে প্রতি মিনিটে কত ঘূর্ণন সংখ্যা, মানে এটা হচ্ছে সেকেন্ড। তারপর সংখ্যা তো এটা, ওকে। তাহলে আমরা যদি সবগুলার এগুলোর ক্যালকুলেশন করি তাহলে এর অ্যান্সারটা আসবে ওয়াটে, এর অ্যান্সারটা কত আসবে, ওয়াটে। কিন্তু আমার অ্যান্সারটা যদি
ওয়াটে রাখি তা কিন্তু হবে না, আমাকে বলছে যে আইএসপি মানে আমাকে এটা কিসে আসতে হবে, এসপি তে নিয়ে আসতে হবে, মানে হর্স পাওয়ারে নিয়ে আসতে হবে। যদি আমি এই অ্যান্সারটা সবগুলো অ্যান্সারটা বের করি তাহলে অ্যান্সারটা আসবে ওয়াটে, কিন্তু এটা যদি আমি এসপি তে নিয়ে আসি তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 746 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 এসপি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 700 হচ্ছে 46 ওয়াট। ঠিক আছে, 1 এইচপি সমান সমান 746 ওয়াট। এই জন্য আমার যেহেতু অ্যান্সার গুলো সবগুলাই ওয়াটে আসবে, এই জন্য আমরা এটাকে কত দ্বারা ভাগ করব, 746 দ্বারা ভাগ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, কারণ 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 আমরা কেন 746 দ্বারা ভাগ করলাম, অ্যান্সার যেহেতু ওয়াটে আসবে এই জন্য 746 দ্বারা ভাগ করলাম। এবং আরেকটা কথা বলি যে ভাইয়া যদি অ্যান্সারটা এখানে আইএসপি, অনেক সময় আমরা জবের ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো যখন করব এবং অ্যাডমিশনের যে ম্যাথগুলো আছে তখন সেই ম্যাথগুলো করব, তখন দেখবা আইএসপি না থেকে এখানে থাকবে আইপি। যখন আমি আইপি থাকবে অ্যান্সারটা কিন্তু অবশ্যই আমাকে ওয়াটে রাখতে হবে, কারণ এইচপি মানে বোঝাচ্ছে হর্স পাওয়ার, মানে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746। যেহেতু আমাকে অ্যান্সারটা আইপি তে রাখতে বলছে এই জন্য আমাকে অ্যান্সারটা ওয়াটে রাখতে হবে। এখানে 746 দ্বারা তখন কিন্তু ভাগ হবে না, তখন আমার হচ্ছে কি প্লাং বাই হচ্ছে 60 দিলেই অ্যান্সারটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই ছিল আমাদের আইএসপি ডেডিকেশনটা। সো দেখো, তোমার একটা চ্যাপ্টার পড়ার আগে সর্বপ্রথম তোমাকে ওই চ্যাপ্টারের একদম বেসিক থেকে তোমাকে ধারণা থাকতে হবে, দেন তুমি হচ্ছে চ্যাপ্টারটা সলিউশন করতে পারবে। ঠিক আছে, তোমরা একটু যারা যারা ক্লাসটা দেখতেছো তোমাদের জন্য আমি মনে করি মেকানিক্স বইয়ের অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ কাজ ক্ষমতা শক্তি থেকে প্রত্যেকবারই কোশ্চিন আসে এবং জবের জন্য আসে এবং ফাইনালে ডিএড এডমিশনের জন্য আসে। এই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা এবং তোমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি মনে করি। সো সবাই একটু দেখো যে আমি এই আইএসপির যে বিষয়টা বলছি এটা তুমি বুঝছো কিনা, এবং যদি বুঝে থাকো তাহলে, যদি নাও বুঝে তোমার যদি বুঝতে সমস্যা হয়, আমি মনে করি ক্লাসটা শেষে তুমি যদি আবার আমার কথাগুলো প্রথম থেকে শুনো তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তুমি আশা করি বুঝতে পারবা, এই কথাটুকু বুঝতে পারবা। ঠিক আছে, আমরা একটু এখন নেক্সট টপিকসে চলে যাবো। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। নেক্সট টপিকস, তো দেখো নেক্সট টপিকসটা আমরা কি, এটা আমরা আইএসপি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। ঠিক আছে, আমরা এখন একটু বিএসপি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইঞ্জিনের হচ্ছে ইনপুট আর বিএসপিটা হচ্ছে ইঞ্জিনের আউটপুট। বিএইচ হচ্ছে পি। ওকে, বিএইচপি এর সূত্রটা হচ্ছে 2π/NT ডিভাইডেড বাই 60 ইন্টু হচ্ছে 746। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা আছে যে ভাইয়া বি মানে ব্রেক, ব্রেক হর্স পাওয়ার, ব্রেক হর্স পিতে পাওয়ার। ঠিক আছে, ব্রেক হর্স পাওয়ার, তাহলে বিএইচপি তে মানে হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। এখন 2π/N যেটা আছে আর টি আছে, টি তে বলা হয় টর্ক। আমাদের একটা সূত্র আছে যে ভাইয়া, একটা সূত্র আমাদের আছে, সূত্রটা হচ্ছে এরকম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা টি থিটা লিখতে পারি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টি থিটা। মানে দেখো যখন আমার ফোর্সটা, খুব ভালো করে দেখবা, ফোর্সটা যখন আমাকে এইদিকে কাজ করতেছে তখন কিন্তু আমরা বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস, মানে বল ইনটু সরণের গুণফল, মানে বল ইনটু সরণের কি গুণফল। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি থিটা বলতে পারি কারণ এই থিটা দ্বারা বোঝাচ্ছে রেডিয়ান। আমরা যখন রেডিয়ান করে কোনো ঘুরবো, যে মনে করো যে আমরা এখানে ফোর্স প্রয়োগ করি, এটা সোজা যাচ্ছে, সোজা না যায়, এটা কি করবে, এই রেডিয়ানে ঘুরবে। যদি রেডিয়ানে ঘুরে তাহলে সেটা হচ্ছে আমার সূত্রটা কি হবে, টি থিটা সময় ইনটু এই রেডিয়ানের হচ্ছে কি গুণফল, সেটা হচ্ছে আমাকে ডাব্লু বলতে পারি। ওকে, তো এই থিটাটা দেখো, তো আমরা জানি তো 1 রেডিয়ান সমান সমান কত, যে ভাই 2π 1 রেডিয়ান, যখন একবার ঘুরবে 2π, এখন যখন দুইবার ঘুরবে 2π2, তারপর তিনবার ঘুরবে 2π3। এখন আমরা ওটা না দিয়ে কি দিয়ে জানো, যে 2π হচ্ছে n, মানে n দ্বারা কি বোঝায়, অসংখ্য বার ঘুরতেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু, বলা যায় থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2π/N, আর এখানে টি তে কি আছে, টি। এই টি মানে হচ্ছে বলছে টর্ক। টি বলতে কি বোঝাচ্ছে, টর্ক। যখন যারা মেকানিক্যাল মানে মেকানিক্যাল টেকনোলজিতে আসো, সো তুমি যখন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস একটা সাবজেক্ট আছে, এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস যখন সাবজেক্টটা আমরা পড়বো তখন এই টর্ক সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে 2π/N। তাহলে আমরা এখানে ব্যাপারটা এরকম হয়েছে যে 2π/N মানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, প্রতি মিনিটে বলে অসংখ্যবার ঘূর্ণন সংখ্যা, আর টি হচ্ছে টর্ক। ওকে, এবং এই 60 দ্বারা কেন ভাগ করছি, কারণ যেহেতু প্রতি মিনিটে থাকবে এই জন্য সেকেন্ড করার জন্য। আর 746 দ্বারা আমরা কেন ভাগ করছি, যেহেতু আমার অ্যান্সার গুলো ওয়াটে আসবে, এটা যদি আমরা এসপি তে আনতে হয় তাহলে 746 দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে আমার বিএসপি হচ্ছে ডেডিকেশনটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা যারা যে যেখান থেকে ক্লাসটা করতেছো কাইন্ডলি একটু ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো এবং লাইভটাকে একটু শেয়ার করে দিব। ঠিক আছে,
ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো এবং হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ওকে, আজকের ক্লাসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ এই ক্লাসটা দেখো এখান থেকে তুমি অবশ্যই একটা কোশ্চিন কমন পাবা, অবশ্যই কমন পাবা। ঠিক আছে, অবশ্যই কমন পাবা, এটা আমার বিশ্বাস। তো সবাই একটু খুব ভালো করে দেখো। তাহলে এই ছিল আমাদের ব্যাপারটা, বিএসপির ব্যাপারটা। বিএসপি মানে ব্রেক হর্স পাওয়ার, এবং 2πn মানে প্রতি মিনিটে রেডিয়ান মানে ঘূর্ণন সংখ্যা, টি হচ্ছে টর্ক। 60 দ্বারা কেন ভাগ করলাম? 60 দ্বারা ভাগ করলাম হচ্ছে যেহেতু মিনিটে আসবে, এই জন্য মিনিট থেকে সেকেন্ডে নিয়ে আসলে 60 দ্বারা ভাগ করতে হবে। এবং 746 হচ্ছে কেন? 746 হচ্ছে হয়তো অ্যান্সারটা ওয়াটে আসবে, আমরা যদি এটা এসপি তে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে? 746 দ্বারা ভাগ করতে হবে। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট টপিকসে চলে যাবো ইনশাল্লাহ। আর নেক্সট টপিকটা কি আছে? যেটা হচ্ছে দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের হচ্ছে দক্ষতা। ওকে, ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা? ইটা ইজিক্যাল টু, সূত্রটা হচ্ছে বিএসপি। বিএস কে বলা হয় পি আউট, এবং হচ্ছে আইএসপি, আর আইএসপি কে বলা হয় পি ইন। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিনের হচ্ছে পি আউট বলতে, বিএসপি বলতে হচ্ছে ইঞ্জিনের হচ্ছে আউটপুট, এবং আইএসপি হচ্ছে ইঞ্জিনের হচ্ছে ইনপুট। ঠিক আছে, তাহলে আমরা এটা ইজিক্যাল টু বিএসপি এবং আইএসপি বলতে পারি। এবং আইএসপি এবং বিএসপিটা কি বিষয় এটা কিন্তু আমরা বিস্তারিত পড়ছি। ঠিক আছে, ওকে দেখো আমাদের যেটা বিষয় আছে যে ভাইয়া ইটা ইজিক্যাল টু আমরা বলতে পারি বিএসপি এবং হচ্ছে আইএসপি। তাহলে বিএসপিটা কি বিষয়? ব্রেক হর্স পাওয়ার, এবং আইএসপিটা হচ্ছে কি? ইন্ডিকেটর হর্স পাওয়ার। এবং বিএসপিটা ইঞ্জিনের আউটপুট হিসাবে কাজ করে, মানে বাইরেরটা কাজ করে এবং সিলিন্ডারের বাইরে কাজ করে, এবং আইএসপিটা হচ্ছে সিলিন্ডারের ভিতর কাজ করে, ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আবার কি দক্ষতার সূত্র। ওকে, আর পরবর্তী টপিকসে আমরা যাই, যে আমরা এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী ইঞ্জিনের দক্ষতাটা আলোচনা করা হলো। পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া কাজকে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর সম্পর্ক। যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর। পরবর্তী যে আলোচনা আছে যান্ত্রিক শক্তি হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর। দেখো আমি প্রত্যেকটা টপিকস হচ্ছে ধরে ধরে আলোচনা করতেছি, কারণ এই জন্য, কারণ তুমি যদি বেসিকটুকু জানো তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবেই পারবা। তো দেখো আমরা প্রথমে যেটা বলতেছিলাম, ইঞ্জিনের যে দক্ষতা ছিল আউটপুট বা হচ্ছে ইনপুট, এবং হচ্ছে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে হচ্ছে রূপান্তর। দেখো যান্ত্রিক শক্তির তাপ শক্তিতে রূপান্তর যে মানে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কেমন ব্যাপারটা আমি তোমাকে বলি। যে ভাইয়া যখন আমরা কোনো বস্তু যে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলে যান্ত্রিক শক্তি তাপ শক্তি সর্বদাই হয় সমানুপাতিক। আবারও বলি যে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলে যান্ত্রিক শক্তি হবে তাপ শক্তি সর্বদাই হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, মানে ব্যাপারটা সম্পর্কটা এরকম যে দেখো ডাব্লু মানে কি বোঝায়? যান্ত্রিক শক্তি, এবং এইচ বলতে কি বোঝায়? হিট, তাপ শক্তি। এটা হচ্ছে কাজ আর এটা হচ্ছে কি? তাপ। তো যান্ত্রিক শক্তিকে যখন আমি তাপ শক্তিতে রূপান্তর করব এবং তাপ শক্তিকে যখন আমি যান্ত্রিক শক্তি রূপান্তর করব, তখন যান্ত্রিক শক্তিটা তাপের হচ্ছে মানে তাপের সর্বদাই হবে সমানুপাতিক, মানে এরা সব সময় সমানুপাতিক থাকে। যখন আমি কাজ বাড়াবো তখন আমার তাপমাত্রা বৃদ্ধি পাবে, যখন আমি তাপটা কমাই দেবো তখন কাজটা কি হবে? কমে যাবে। মানে এরা পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক ব্যাপারটা এরকম যে একটা বাড়াইলে আরেকটা বাড়বে, আরেকটা কমাইলে আরেকটা করবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো যে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে এবং তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করলে কাজ হবে সর্বদাই তাপের হচ্ছে সমানুপাতিক। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তাহলে এরা যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এটা দেখো তো সমানুপাতিক চিহ্ন উঠে কি বলতে পারি? ডাব্লু না কাজের একক কি? জুল। তাহলে আমরা বলতে পারি জে এইচ। ঠিক আছে, জুল আর হচ্ছে এইচ, এইটা হচ্ছে আমাদের এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এদের মধ্যে এটা কি সম্পর্ক? যে যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে সম্পর্ক ডাব্লিউ ইজিক্যাল টু জে এইচ, মানে তাপ যান্ত্রিক শক্তিটা তাপ শক্তি সর্বদা কি থাকে? সমানুপাতিক থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এই চ্যাপ্টারে আরো দুইটা টপিকস আছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। তারপর হচ্ছে আমরা কাঙ্ক্ষিত বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন যে বিষয়টা দেখবো যে গতিশক্তিটা কি জিনিস। আমরা দেখো গতিশক্তি কিন্তু জানি, ফিজিক্স 1-এ পড়ছি, তারপর হচ্ছে 9-10-এ পড়ছি,
গতিশক্তি ইজিক্যাল টু আমরা এফ ইজিক্যাল টু বলি যে হাফ এফ এম বি স্কয়ার, ঠিক আছে। গতিশক্তিকে বলি আমরা এফ ইজিক্যাল টু হচ্ছে হাফ হচ্ছে এম বি স্কয়ার, ওকে। সো একটু দেখবা যে এফ ইজিক্যাল টু হাফ এম বি স্কয়ার আমরা যে কোনো গতিশক্তি এই সূত্রের সাহায্যে কি করতে পারবো। দেখো গতিশক্তিটা হচ্ছে, দেখো যে আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে কি করতেছি, নিক্ষেপ করতেছি। কোনো একটা বস্তুকে কি করতেছি, উপরের দিকে নিক্ষেপ করতেছি। তো উপরের দিকে যখন আমি নিক্ষেপ করব তখন আমার কি এখানে ফোর্স প্রয়োগ করতে হবে কিনা, এবং হচ্ছে যখন আমি নিক্ষেপ করব বস্তুটাকে, এই স্থির একটা বস্তুকে উপরের দিকে যখন নিক্ষেপ করবো তখন এর গতিশক্তিটা বৃদ্ধি পাবে কিনা, অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে যখন আমরা বস্তুকে বল প্রয়োগ করবো, ফোর্স প্রয়োগ করবো, গতির যে বৃদ্ধিটা পাই সেটাকে আমরা বলি কি, গতিশক্তি। বুঝো, একটা বস্তুকে যখন আমরা ফোর্স প্রয়োগ করব বা বল প্রয়োগ করব, যখন এই বল প্রয়োগ করার পরে বস্তুটার যে গতিটার বৃদ্ধি পাবে তাকে আমরা কি বলবো, গতিশীল। এবং গতিশীল বস্তুর গতির কারণে যে শক্তি রয়েছে সেটা হচ্ছে আমার গতিশক্তি। গতিশীল বস্তু গতির কারণে যে শক্তি রয়েছে তাকে কি বলা হয়, গতিশক্তি। বুঝছো, গতিশীল একটা বস্তুর গতির কারণে কারণে যে শক্তি রয়েছে সেটাই হচ্ছে আবার কি, গতিশক্তি। এই ছিল আমাদের গতিশক্তি। তারপর আমরা স্থিতিশক্তিটা বলি। স্থিতিশক্তিটা কি জিনিস? স্থিতিশক্তি আমরা জানি, স্থিতিশক্তি ইকুয়াল টু আমরা বলতে পারি যে এম জি এইচ, এটা হচ্ছে আমার স্থিতিশক্তির ফর্মুলা। স্থিতিশক্তিটা আমি বলি, দেখো মনে করো যে একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা আমরা এখানে রাখলাম। এই বস্তুটা আমরা নিচতলা থেকে 2 তলা বিল্ডিং এর উপরে নিয়ে গেলাম। এখানে মনে করো একটা ইট নিয়ে গেছে এখানে, ঠিক আছে, একটা ইট, এই ইটটা নিয়ে গেছে এখানে, এটা বলতেছি আমরা ইট। তো যখন আমি ইটটা উপরে নিয়ে যাব, দেখো তো আমার মধ্যে যে এনার্জিটুকু ছিল বা আমার মধ্যে যে শক্তিটাকে ছিল, যে এটা এক সময় ইটের মধ্যে যাবে কিনা। আমি যখন 1 তলা থেকে 2 তলা নিয়ে যাব উঠায় ইটের মধ্যে, আমার যে শক্তিটা অপচয় হইলো, এই অপচয়টা কার মধ্যে যাবে, ইটের মধ্যে যাবে। আর এই শক্তিটা হচ্ছে আমার কি থাকবে, স্থিতি অবস্থায় থাকবে। এই জন্য এই বিষয়টাকে বলা হচ্ছে স্থিতি শক্তি। আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। আমাদের এই কাজ ক্ষমতা শক্তির এই টপিকসগুলো আলোচনা ছিল। যারা এই টপিকসগুলো মূলত বুঝতে পারবা তারা কিন্তু এই চ্যাপ্টারে যত ম্যাথগুলো আছে আশা করি বিষয় সব ম্যাথগুলাই করতে পারবা। তোমাদের জন্য খুব ভালো একটা চ্যাপ্টার যে কাজ ক্ষমতা শক্তি। আমরা সর্বপ্রথম আবারও যদি বলি যে ভাই কাজ কি, সে বিষয়টা বলছি। কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে বলটার যদি স্মরণ করে তাকে আমরা কাজ বলি। পাওয়ার কি, যে খুব অল্প পরিমাণে বল প্রয়োগ করে বা কাজ ফোর্স প্রয়োগ করে যে আমরা যত কম সময়ে বেশি পরিমাণে কাজ করতে পারি তাকে হচ্ছে আমরা কি বলি, ক্ষমতা বলি। শক্তিটা কি ছিল, শক্তিটা হচ্ছে আমার কি ছিল, কাজটা যেটা, সেটাই হচ্ছে আমার মূলত শক্তি। তার পরবর্তী আলোচনা করছিলাম আমরা ইঞ্জিনের ভিতরে আইএসপি মানে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তারপর আমরা আলোচনা করছি বিএসপি, ব্রেক হচ্ছে হর্স পাওয়ার। তারপর হচ্ছে আমরা আলোচনা করছি যে ভাইয়া আলোচনা করলাম দক্ষতা সম্পর্কে। দক্ষতা ইজ ইকুয়াল টু ইঞ্জিনের আউটপুট ডিভাইডেড বাই ইঞ্জিনের হচ্ছে ইনপুট। তারপর আমরা আলোচনা করছি যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে সম্পর্ক। যান্ত্রিক শক্তিটা তাপ শক্তির সর্বদাই কি থাকে, সমানুপাতিক থাকে। তারপর আমরা আলোচনা করছি যে ভাইয়া যে গতিশক্তিটা কি, গতিশক্তিটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতির কারণে যে শক্তি থাকে তাকে হচ্ছে আমরা কি বলতেছিলাম, গতিশক্তি। এবং পরবর্তী যেটা আছে স্থিতিশক্তি, যখন আমরা কোনো একটা বস্তুর ওপর যখন শক্তির প্রয়োগ করব বা ফোর্স প্রয়োগ করব, ওই বস্তুটা যে শক্তিটুকু নিয়ে স্থির অবস্থায় থাকবে তাকে হচ্ছে আমরা বলতেছিলাম স্থিতিশক্তি। এই ছিল আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের একদমই বেসিকটুকু ধারণা। এগুলো যদি পারি তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই, ঠিক আছে। যারা যারা আছো আমরা এখন এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো চলে যাই, ওকে। তোমাদের বইয়ে সম্ভবত নতুন বই যাদের আছে, হক বই 2.9 একটা প্রশ্ন আছে, তোমরা দেখতে পারো। হ্যাঁ, উদাহরণ 2.9 একটা প্রশ্ন আছে, আমরা ওই ম্যাথটা এখন একটু দেখবো, ঠিক আছে। যদিও আমি প্রশ্নটা তোমাদের লিখে দিব, বলবে যে 500 লিটার পানি 5 মিনিটে 50 মিটারের উপরে তুলতে কত শক্তির প্রয়োজন। 5000 লিটার 2.9 5000 লিটার পানি 5 মিনিটে, 5 হচ্ছে মিনিটে, 5 মিনিটে 50 মিটার উপরে উঠাতে তুলতে কত অশ্ব শক্তি প্রয়োজন, কত এসপি হচ্ছে প্রয়োজন, ঠিক আছে। প্রশ্নটা আমি শর্টকাটে লিখলাম, দেখো প্রশ্নটা হচ্ছে 5000 লিটার পানি 5 মিনিটে 50 মিটার উপরে উঠাতে কত হচ্ছে অশ্ব শক্তি প্রয়োজন, এইটা হচ্ছে ব্যাপার।
যে 5000 লিটার পানি 5 মিনিটে 50 মিটার উপরে উঠাতে আমরা কত এইচপিটা প্রয়োজন সেটা বিষয়টা আমরা দেখব। সর্বপ্রথম আমরা ম্যাথটাতে দেখবো গিভেন ডাটাগুলো কি কি দেওয়া আছে। যে আমার এইচপি চাইছে, বুঝো আমার চাইছে কি এইচপি, এইচপি চাইছে মানে আমার হচ্ছে এখান থেকে কি করতে হবে, পাওয়ারটাকে বের করতে হবে। মানে কি পরিমাণ হচ্ছে এখানে আমার পাওয়ারটা কাজ করতেছে, কত অশ্ব শক্তি প্রয়োজন, মানে কি পরিমাণ পাওয়ারটা আছে। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা, গিভেন ডাটা। তাহলে গিভেন ডাটা দেওয়া আছে দেখো তো 5000 লিটার পানি, মানে এম এর মানটা কত দেওয়া আছে 5000 লিটার। এম ইজিক্যাল টু হচ্ছে দেওয়া আছে হচ্ছে 5000 লিটার, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিট, টাইমটা ইজিক্যাল টু দেওয়া আছে 5 হচ্ছে মিনিট, বুঝো 5 হচ্ছে মিনিট। এবং উচ্চতা এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 50 মিটার। পি ইজিক্যাল টু হচ্ছে কি হট, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে পি এর মানটা যে করে বের করতে হবে। পি ইজিক্যাল টু আমরা জানি কি ডাব্লিউ বাই হচ্ছে কি টি, টি এর মানটা দেওয়া আছে, ডাব্লিউর মানটা হচ্ছে আমরা কি ডাব্লিউ ইজিক্যাল টু আমরা কি জানি যে ভাইয়া ডাব্লিউ ইজিক্যাল টু জানি এম জি এইচ, এম এর মান 5000 লিটার দেওয়া আছে, জি মানে 9.7 উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আনসারটাকে সহজে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা যেটা লিখবো যে আমরা জানি উইনো, ঠিক আছে, আমরা জানি ভাইয়া উইনো, আমরা জানি কি বলতো, আমরা জানি যে ডাব্লিউ ইজিক্যাল টু আমরা পড়ে আসলাম এম জি এইচ। যখন আমার উপর নিচের ব্যাপারটা হবে, দেখো আমরা 5000 লিটারের পানি 5 মিনিটে 50 লিটার উপরে উঠাতে পারে, এটা কত পরিমাণ পাওয়ার, মানে কি পরিমাণ পাওয়ার লাগছে আমার, যে 5000 লিটার পানি 5 মিনিট আমি 50 মিটার উপরে উঠাই নিয়েছি। তাহলে এখানে আমার কি পরিমাণ পাওয়ার, দেখো কত অল্প সময়ে কি পরিমাণ আমি হচ্ছে মানে কাজ করতে পারবো, সেটাই কিন্তু মূলত এখানে বোঝাচ্ছে, বুঝো অল্প সময়ে কি পরিমাণ আমরা কাজ করতে পারতেছি। তাহলে এখানে আমার পাওয়ার নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জি এস। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো তো এম এর মান কত দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে 5000, জি এর মানটা দেওয়া আছে হচ্ছে 9.8, অভিকর্ষের ধরন 9.8 কিন্তু এজ এর মানটা কত দেওয়া আছে ভাইয়া, এজ এর মান দেওয়া আছে 50 মিটার, কত দেওয়া আছে 50 মিটার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 24,5000 24500, ঠিক আছে 245 চারটা জিরো আর কি 000 নিউটন পার মিটার, নিউটন পার হচ্ছে মিটার। তারপর আমার কি চাইছে পাওয়ার ইজিক্যাল টু মানে কত সময়ে উপরে উঠাইতে পারবে। তাহলে ডাব্লিউ বাই হচ্ছে কত, ডাব্লিউ বাই হচ্ছে টি। তাহলে ডাব্লিউর মানটা হচ্ছে পাইছে কত 24500, তারপর ডিভাইডেড বাই টি এর মানটা হচ্ছে কত দেওয়া আছে 5 মিনিট দেওয়া আছে। তাহলে 5 এর সাথে কত গুণ করতে হবে, যেহেতু মিনিট আমাকে এককটা আমরা নিউটন সেকেন্ডে অ্যামকেস পদ্ধতিতে নিয়ে আসবো, এই জন্য মিনিট আছে 60 দ্বারা আমরা কি করবো 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 দ্বারা ভাগ করলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আসবে 10.94, এর রেজাল্টটা আসবে 10.94 এইচপি। দেখো তোমাদের বইয়ে অ্যান্সারটা 11.11 আছে, কিন্তু আমার সাথে রেজাল্টটা একটু কম বেশি হবে, কারণ আমি সূত্রগুলো আলাদাভাবে পড়াইছি এবং আলাদাভাবে সলিউশন করাইছি, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমার যে এখানে দেখো তো যে মাত্র এত পাওয়ার মানে 10.94 পাওয়ার এইচপিতে আমি 5000 লিটার পানি 5 মিনিটে 50 মিটার উপর উঠাইতে পারি, এটা হচ্ছে আমার পাওয়ার। কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা আমাকে নির্ণয় করতে বলছো। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাথটা প্রথম থেকে দেখতে পারলে আরো বুঝতে পারবা। আর এর মতো আরো বই অনেকগুলো ম্যাথ আছে, তোমরা হচ্ছে করে নিবা, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, তাহলে নেক্সট কোশ্চেন আমরা একটা দেখবো, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের 23, 24, 25 এই সালগুলোতে আসছে, তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা একটু ক্লোজ, আমরা নেক্সট কোশ্চেনটা একটু করবো। নেক্সট কোশ্চেনটা কি আছে, সবাই তোমাদের যাদের হক বই, তোমাদের বইয়ে দেখবা 2.5 একটি পাম্প প্রতি মিনিটে 2.5 একটি পাম্প প্রতি মিনিটে, প্রতি হচ্ছে মিনিটে 10,000 লিটার, 10,000 লিটার একটি পাম্প প্রতি মিনিটে 10,000 লিটার পানি, 10,000 পানি 30 মিটারের উপরে উঠায়। পানি একটি পাম্প প্রতি মিনিটে 10,000 লিটার পানি 30 মিটার উপরে উঠায়, 30 হচ্ছে মিটার উপরে হচ্ছে উঠায়, ঠিক আছে। তারপর বলতেছে যে যদি পাম্পের দক্ষতা 70% হয়, তবে পাম্পটি যদি পাম্পের দক্ষতা
70% হয়, 70% হয়, তাহলে বলতেছে তবে পাম্পটি চালাতে কত অশ্ব শক্তি প্রয়োজন হবে? তবে পাম্পটি চালাতে কত মানে এসপি প্রয়োজন হবে, এসপি প্রয়োজন হবে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এইটা, বুঝো এখানে কি বলতেছে ভালো করে বুঝো। একটি পাম্প প্রতি মিনিটে 10 লিটার পানি 30 মিটার উপরে উঠে একটি পাম্প। তাহলে যে ব্যাপারটা আছে যে এম ইজিক্যাল টু কত দেওয়া আছে, যে গিভেন ডাটাটা দেওয়া আছে এখানে, গিভেন ডাটাগুলো সবসময় বুঝতে হবে। গিভেন আবার দেওয়া আছে যে ভাইয়া এম ইজিক্যাল টু দেওয়া আছে 10,000 লিটার, কত হাজার লিটার? 10,000 হচ্ছে লিটার। তারপর বলতেছে প্রতি মিনিটে, যেহেতু টি ইজিক্যাল টু প্রতি মিনিট মানে 1 মিনিট দেওয়া আছে, বুঝো। তারপর দিচ্ছে যে কত মিটার উপরে উঠায়, 30 মিটার উপরে উঠায়, তাহলে এ ইজিক্যাল টু কত মিটার? 30 মিটার। তারপর কি দিছে যে ভাই পাম্পের দক্ষতা এটা ইজিক্যাল টু 70%, 70% দিছে মানে 0.7। ঠিক আছে, 70কে 100 দিয়ে ভাগ দিলে 0.7। পাম্পটি চালাতে কত অশ্ব শক্তি প্রয়োজন, মানে এইচপি ইজিক্যাল টু হচ্ছে কত ওয়াট। ঠিক আছে, তাহলে কি পরিমাণ পাওয়ার এই পাম্পটাতে হচ্ছে আমার লাগবে সেটাই কিন্তু মূলত বের করতে বলতেছে, কথা বুঝো। কি পরিমাণ পাওয়ার এই পাম্পটাতে আমার লাগবে সেটাই কিন্তু আমাকে কি বলতেছে, বের করতে বলতেছে। সো একটু প্রথম থেকে আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি যে ভাইয়া এখানে আমার যে আমরা জানি যে সূত্রটা, যে আমরা জানি উইনো, আমরা জানি ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে কি এম জি এইচ, এবং আমরা পাম্পের যেহেতু দক্ষতা দেওয়া আছে তাহলে আমরা এটা বলতে পারি না যে ইজিক্যাল টু হচ্ছে এটা ইজিক্যাল টু পি আউট ডিভাইডেড বাই পি, বলতে পারি কিনা? তাহলে পি আউট ইজিক্যাল টু বলা যায় কি, এতই হচ্ছে পি আউট ইজিক্যাল টু বলা যায় যে পি ইন ডিভাইডেড বাই হচ্ছে কত, ইটা, তাই কিনা? এটা বলা যায় কিনা? তাহলে এখন দেখো তো এই বিষয়গুলো হচ্ছে, দেখো ডাব্লিউ ইজিক্যাল টু আমরা এম জি এইচ এটা পড়ে আসলাম, ইটা ইজিক্যাল টু পি আউট বাই পি ইনপুট, তারপর পি আউট ইজিক্যাল টু আমরা যদি আরো গুণ করি যে পি ইন বাই কি হচ্ছে পি ইটা হচ্ছে আমাদেরকে বলা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে একটু হিসাব নিকাবটা করি বা এখান থেকে আমরা হিসাব নিকাবটা করি তাহলে কিন্তু আমার মূলত ম্যাটটা হয়ে যাবে, মিলে যাবে। ঠিক আছে, সো একটু সবাই প্রথম থেকে দেখো যে ভাইয়া যে আমরা বলতে পারি পি ইজিক্যাল টু পাওয়ার ইজিক্যাল টু ডাব্লিউ বাই হচ্ছে কি টি, পাওয়ার ইজিক্যাল টু মানে পি আউট ইজিক্যাল টু বলতে পারি ডাব্লিউ বাই হচ্ছে কি টি। এই ডাব্লিউর মানটা হচ্ছে কি বলা যায়, পি আউট ইজিক্যাল টু বলা যায় পি ইন বাই হচ্ছে মানে পি ইন বাই হচ্ছে কি ইটা। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা সরি এটা পি ইনপুট মানে কি পরিমাণ ইনপুট দিছে, পি ইন হবে পি ইন ইজিক্যাল টু ডাব্লিউ বাই হচ্ছে কি ডাব্লিউ বাই হচ্ছে কি ইটা। ঠিক আছে, এই বিষয়টা হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি পি ইন পি আউট বাই হচ্ছে ইটা, তাহলে পি আউট মানে হচ্ছে কি ডাব্লিউ বাই হচ্ছে টি এন। দেখো পি আউট যেটা আছে যে পি ইন ইজিক্যাল টু আমরা বলতে পারি সরি পি ইন ইজিক্যাল টু পি আউট বাই হচ্ছে বলতে পারি যে ইটা। ঠিক আছে, তাহলে পি আউট ইজিক্যাল টু আমরা বলতে পারি ডাব্লিউ বাই হচ্ছে কি টি। এরকম তো বিষয়টা, সরি বিষয়টা হচ্ছে পি আউট ইজিক্যাল টু ডাব্লিউ বাই হচ্ছে টি, পি ইন ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ বাই ইটা, ডাব্লিউ বাই হচ্ছে টি, পি ইন ইজিক্যাল টু পি আউট ডিভাইডেড বাই হচ্ছে ইটা। দেখো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা একটু প্রথম থেকে দেখি। সো ডাব্লিউ ইজিক্যাল টু আমরা এমজিএস বলতে পারি এবং হচ্ছে পি আউট, এত হচ্ছে পি আউট ইজিক্যাল টু আমরা বলতে পারি যে ডাব্লিউ বাই হচ্ছে কি টি। ঠিক আছে, তারপর পরবর্তীতে যেটা আছে ডাব্লিউ বাই টি, পি ইন ইজিক্যাল টু আমরা বলতে পারি এত হচ্ছে পি ইন ইজিক্যাল টু মানে পি ইঞ্জিন ইনপুট ইজিক্যাল টু বলতে পারি আমরা যে হচ্ছে পি আউট বাই হচ্ছে ইটা, পি আউট বাই হচ্ছে কি ইটা। ঠিক আছে, এটা তারপর পি আউট বলতে কি বোঝাচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে কি ডাব্লিউ, পি আউট বাই ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ টি ইন্টু হচ্ছে ইটা, বুঝো।
যে আমরা হচ্ছে ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এস বলতে পারি, পি আউট ইজিক্যাল টু ডাব্লিউ বাই হচ্ছে টি। তাহলে এখানে যে ডাব্লিউর মানটা দেওয়া আছে, ডাব্লিউর মানটা হচ্ছে ডাব্লিউ বাই টি, বুঝো? তাহলে পি ইন ইজিক্যাল টু আমরা বলতে পারি পি আউট বাই ইটা, তাহলে পি আউটের মান হচ্ছে ডাব্লিউ বাই টি, যে ডাব্লিউ বাই টি বসাইলাম, এই যে আমার ইটাটা আছে। এখন আমরা ডাব্লিউর মানটা বসাই দিব। ডাব্লিউর মান এখানে কত আছে, এম জি এস, তারপর হচ্ছে টি ইন্টু হচ্ছে কি ইটা। এখানে যদি আমরা মান বসাই ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার ম্যাথটার সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই বিষয়টা যদি এখানে একটু দেখি, এই পাশে একটু দেখবো, ঠিক আছে? নিচে কি দেখা যাবে? নিচে দেখা যাবে না, তো একটু কাছে যদি আমরা এই 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 ফাঁকা জায়গাটাতে দেখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তাহলে দেখো তো এম এর মানটা কত দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে 10,000 লিটার। কত হাজার লিটার? 10,000 লিটার। জি এর মান হচ্ছে 9.8, এস এর মানটা হচ্ছে কত মিটার, 30 হচ্ছে মিটার, ডিভাইডেড বাই টি এর মানটা হচ্ছে কত, 1 মিনিট, একের সাথে কত গুণ করতে হবে, 60। তারপর ইটার মানটা দেওয়া আছে, ইটার মানটা হচ্ছে 0.7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি অ্যান্সারটা পাবো 93.83, 93 হচ্ছে 83 এইচপি। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি যদি বলতেছে যে একটি পাম্প প্রতি মিনিটে 10,000 লিটার পানি উঠে 30 মিটার উপরে উঠায়, যদি পাম্পের দক্ষতা 70% হয় তবে পাম্পটি চালাতে কত এইচপি প্রয়োজন হবে? তাহলে পাম্পটি চালাতে আমার 93.83 হচ্ছে এইচপি প্রয়োজন হবে, ঠিক আছে? এই ছিল আমাদের এই ম্যাথের অ্যান্সারটা। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ওকে? যারা যারা আসল লাইভের মধ্যে তারা কিন্তু আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট কোশ্চিনটা যেটা আছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করবো। নেক্সট কোশ্চিন, সর্বশেষ কোশ্চিন, দেখো সর্বশেষ যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা আমরা আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের 2.7 এই কোশ্চিনটা দেওয়া আছে, এইচপির একটা ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, মানে এই চ্যাপ্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি, ওকে? পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেটা কোশ্চিনটা দেওয়া আছে, কোশ্চিনটা হচ্ছে যে একটি এক সিলিন্ডার গ্যাস ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস, মানে একটি সিলিন্ডারের ব্যাস, একটি হচ্ছে সিলিন্ডারের ব্যাস, একটি সিলিন্ডারের হচ্ছে ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে? একটি সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, তারপর হচ্ছে স্ট্রোক হচ্ছে দৈর্ঘ্য 50 হচ্ছে সেন্টিমিটার, গড় চাপ 8 কেজি সেন্টিমিটার স্কয়ার, তারপর দিছে হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 100, প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যা, প্রতি মিনিটে ঘূর্ণায়ন সংখ্যা হচ্ছে 100। তারপর দিছে হচ্ছে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 85 হয়, ইটার কর্মদক্ষতা 85% হয়, তবে ব্রেক অক্ষমতা কি পরিমাণ অক্ষমতা অপচয় হবে? তবে বিএইচপি এবং কি পরিমাণ অক্ষমতা অপচয় হবে, মানে এফএইচপি মানে ফ্রিকশনাল হর্স পাওয়ার, বুঝছো? এই ফ্রিকশনাল হর্স পাওয়ার সম্পর্কে আমি বলি নাই। ফ্রিকশনাল হর্স পাওয়ারটা মানে হচ্ছে ভাইয়া যে কি পরিমাণ হচ্ছে আমার শক্তি অপচয় হবে। ফ্রিকশনাল হর্স পাওয়ার মানে হচ্ছে কি পরিমাণ শক্তি হচ্ছে আমার অপচয় হবে। তাহলে ফ্রিকশনাল হর্স পাওয়ারের সূত্রটা হচ্ছে বিএইচপি মাইনাস আইএসপি। তাহলে আমরা যদি বিএইচপি মাইনাস আইএসপি করি তাহলে আমরা কি পাবো? ফ্রিকশনাল হর্স পাওয়ারটা পাবো, বুঝো? বিএসপি থেকে যদি আমরা আইএসপিটা বাদ দিই, আইএসপি থেকে যদি বিএসপিটা বাদ দিই আমরা, তাহলে আমরা কি পাবো? ফ্রিকশনাল হচ্ছে হর্স পাওয়ারটা পাবো। আইএসপি থেকে আমাদের কি বাদ দিতে হবে? বিএসপিটা বাদ দিবে, তাহলে আমরা কি পাবো? ফ্রিকশনাল হর্স পাওয়ার। আমাকে বলতেছে একটি সিলিন্ডারের ব্যাস 30 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, গড় চাপ হচ্ছে 8 কেজি সেন্টিমিটার স্কয়ার, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 100 এবং ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 85%, তবেই হচ্ছে এর ব্রেক হর্স পাওয়ার মানে বিএসপি এবং হচ্ছে এফএসপি মানে ফ্রিকশনাল হর্স পাওয়ার কি পরিমাণ অশ্বশক্তি অপচয় হবে সেই বিষয়টা আমাকে বের করতে বলতেছে। সর্বশেষ কোশ্চিন, আজকের ক্লাসে সর্বশেষ কোশ্চিন, ওকে? তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে আমরা গিভেন ডাটাটা লিখবো, ওকে? সর্বপ্রথম দেওয়া আছে গিভেন ডাটা, দেখো গিভেন ডাটা দেওয়া আছে। সর্বপ্রথম দেওয়া আছে ভাইয়া ব্যাস, এই সিলিন্ডারের ব্যাস, তাহলে ডি ইজিক্যাল টু কত দেওয়া আছে?
30 সেন্টিমিটার। আমি তোমাকে একটা কথা বলছিলাম যে সব সময় আমরা যে বিষয়টা আছে যে সেন্টিমিটার থাক আর কি থাকে থাকুক সেটা এমকেস পদ্ধতিতে নিয়ে আসবো। এতএব তাহলে ডি ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা 0.3 হচ্ছে মিটার। ওকে, সেন্টিমিটারটাকে আমরা মিটারে করে নিলাম। স্টোর লেগটা দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে এল ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এল ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 50 হচ্ছে সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারকে আমরা কি করে নিব, 50 সেন্টিমিটারটাকে আমরা হচ্ছে মিটারে করে নিব। তাহলে 0. কত আসবে 5, এটাকে যদি মিটারে করে নিই 0.50 মিটার আসবে। তারপর চাপ দেওয়া আছে কেজি সেন্টিমিটার স্কয়ারে, চাপ পি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 কেজি সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা কি নিয়ে আসবো, মিটারে নিয়ে চলবো। এটা যদি আমরা মিটারে নিয়ে আসতে পারি তাহলে মিটারে নিয়ে আসতে গেলে নিউটন পার মিটারে নিয়ে আসতে পারি। 8 ইন্টু 9.8 ইন্টু এটা হচ্ছে 10^4 যদি আমরা দিই তাহলে আমরা কিসে পেয়ে যাবো, নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার স্কয়ার, সেটা নিউটন মিটারে চলে আসবে। যখন এই কেজি সেন্টিমিটার আজকে আমরা যদি 9.8 এবং 10^4 দ্বারা গুণ করি সেই অ্যান্সারটা কিসে চলে আসবে, নিউটন মিটার পার স্কয়ারে চলে আসবে। তার পরবর্তী যেটা আছে যে ভাইয়া যে এটা যদি হয় তারপর হচ্ছে আর কি দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে প্রতি মিনিটে, টি ইজ ইকুয়াল টু প্রতি মিনিট, যেহেতু 1 মিনিট দেওয়া আছে এই মিনিটটা 1 মিনিট। তারপর দেওয়া আছে ইটা ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, 100%, সরি 85%। এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে আরপিএম, 100 আরপিএম। তারপর দেওয়া আছে ইটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 85%, কত পার্সেন্ট 85%। 85 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.85 পাবো। তারপর কি চাইছে আমার বিএসপি, এটার মানটা চাইছে, এটা ইজ ইকুয়াল টু হর এবং ফিকশনাল হর্স পাওয়ার, মানে কি পরিমাণ শক্তি অপচয় চাইছে সেটা হচ্ছে আমার চাইছে। ঠিক আছে, এই বিষয়গুলো প্রশ্নতে দেওয়া আছে। আমি আবারও খুব ভালো করে বিষয়টা বলতেছি যে একটা সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে 30 সেন্টিমিটার, ব্যাসটাকে আমরা মিটারে করে নিলাম 0.3 মিটার, লেন্থটা দেওয়া আছে 50 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে করি তাহলে 0.50, এবং চাপটা দেওয়া আছে 8 কেজি সেন্টিমিটার স্কয়ার। আমরা যদি দেখি কেজিটাকে নিউটন মিটারে স্কয়ার আনতে চাই তাহলে 9.8 এবং 10^4 দ্বারা গুণ করতে হবে, এবং 1 মিনিট দেওয়া আছে এবং আরপিএম দেওয়া আছে 100, দক্ষতা দেওয়া আছে হচ্ছে 85%। এটা যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.85, এবং বিএসপি এবং হচ্ছে আমার এফএসপি চাইছে। বিএসপিটা বের করতে গেলে সর্বপ্রথম আমাকে আইএসপিটা আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে উইনো। আমরা জানি আমরা কি জানি বলতো যে ভাইয়া আমরা জানি আইএসপি ইজ ইকুয়াল টু, আমরা জানি দেখো তো আইএসপি ইজ ইকুয়াল টু সূত্রটা আমাদের কি ছিল যে ভাইয়া, সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে সূত্রটা হচ্ছে প্লাঙ্ক, PLANA প্লাঙ্ক, PLANK, তারপর 60 ইন্টু হচ্ছে কত, 60 ইন্টু 746, 60 ইন্টু কত 746। তাহলে দেখো তো এখানে আমরা আইএসপির মানটা বেশি, পি এর মানটা কত আছে যে ভাইয়া, পি এর মান হচ্ছে 8 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 10^4, কিন্তু এল এর মানটা কত হচ্ছে 0.50, এর মান কত, এরিয়া দেখো এরিয়া এখানে ব্যাস দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া নাই, 0.3 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা সিলিন্ডারের এটা কি গোলকার আকৃতির থাকে না, তাহলে আমরা সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র কি পাই ডি স্কয়ার বাই 4। তাহলে ডি এর মানটা কত দেওয়া আছে 0.3 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই কত 4 ইনটু এন এর মানটা কত দেওয়া আছে 100, কত দেওয়া আছে 100। সিলিন্ডারের সংখ্যা কয়টা দেওয়া আছে, একটা সিলিন্ডার, ডিভাইডেড বাই আমরা কত দ্বারা ভাগ করতে হবে, যেহেতু মিনিটে আছে 60 দ্বারা ভাগ করতে হবে, এইচপিটা নিয়ে আসলে কত দ্বারা ভাগ করতে হবে 746। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আইএসপির মানটা আমরা পাবো 61.83। ঠিক আছে, আমরা আইএসপির মানটা পাবো 61.83 অথবা হচ্ছে 62.83, অথবা কম বেশি আসতে পারে, হয়তো আমার কম একটু আসবে তোমাদের একটু বেশি আসবে, এই তো কম বেশি আসবে। 61.83 মনে করলাম যে ভাইয়া এটা আসলো আমার 61.83 এইচপি, আইএসপি পেলাম। এখন আমার দরকার কি বিএসপি। এখন দেখো তো বিএসপি যদি পাইতে চাই তাহলে আইএসপির সাথে আমাকে কাকে গুণ করতে হবে, যে ভাইয়া আইএসপির সাথে যদি আমি হচ্ছে আইএসপির সাথে যদি ইটার মানটা গুণ করি তাহলে তো আমরা কি পেয়ে যাবো, বিএসপি পেয়ে যাবো। তাহলে আইএসপির মানটা দেওয়া আছে 61.83 ইন্টু ইটার মানটা হচ্ছে আমরা কত বেশি 0.85। এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটাকে গুণ করলে আমরা রেজাল্টটা পাবো, হচ্ছে 53.40, মানে পাবো মনে করো যে 52 কত পাইলাম 40 এইচপি পাইলাম। ঠিক আছে, এখন আমরা বিএসপি পেয়ে গেছি, আইএসপি পেয়ে গেছি, আমার চাইছে ফ্রিকশনাল হর্স পাওয়ার, মানে এটা হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, ফ্রিকশনাল হর্স পাওয়ার যে কি পরিমাণ শক্তি অপচয় হবে, ফ্রিকশনাল হর্স পাওয়ার ইজিক্যালটা আমরা বলতে পারি যে আইএসপি মাইনাস হচ্ছে বিএসপি। তাহলে আইএসপির মান পেয়েছি আমরা 61.83 মাইনাস হচ্ছে কত 52.40। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে ফাইনাল অ্যান্সারটা পাবো আমরা 942, মানে মনে করো যে 9.42 পাইলাম। ঠিক আছে, বা আমরা পাইলাম 8.42। ঠিক আছে, একটু কম বেশি আসতে পারে, ওকে, এটা নিয়ে কোনো প্যারা নাই।
8.42 SP। যদিও আমি ক্যালকুলেশন করি নাই, তাহলে এটা একটা অ্যান্সার। হয়তো ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো একটু আলাদা আসবে, কারণ আমি ক্যালকুলেটরটা হাতে নাই, ক্যালকুলেটরটা করি নাই, ঠিক আছে। যেহেতু আমরা সূত্র আলাদা ফেলছি, এই জন্য অ্যান্সারটা আলাদা আসবে, বইয়ের থেকে একটু কম বেশি হবে, ঠিক আছে। খুবই সস্তা একটা ম্যাথ। আমরা আইএসপি সূত্রে অ্যাপ্লাই করে প্লাঙ্কের মানটা বের করে ফেলছি। প্লাঙ্কটা বের করে দেওয়ার পর আমরা বিএসপির যে মানটা আছে এটার সাথে আইএসপিটা গুণ করলে আমরা বিএসপি পাবো, এবং আইএসপি থেকে বিএসপিটা যদি বাদ দিই তাহলে আমরা ফ্রিকশনাল হর্স পাওয়ারটা পাবো। আশা করি এই চ্যাপ্টারটা সম্পর্কে আর কোনো তোমাদের ধারণা মানে সমস্যা থাকবে না। যদি বইয়ের যে ম্যাথগুলো আছে, আমি যে তোমাকে 3টা ম্যাথ করাইলাম, বিশ্বাস করে তুমি বইয়ের ম্যাথগুলো যদি দেখো, প্রত্যেকটা ম্যাথ সব ম্যাথই তুমি পারবা, ঠিক আছে। এই মেকানিক্সটা যদি তুমি ঠিক এইভাবে আমি যেভাবে আজকে পড়াইলাম একটা চ্যাপ্টার, এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস এবং বেসিক থেকে পড়ো, তাহলে তুমি মেকানিক্সের একদমই ভালো পারবে, এবং তোমার জন্য তোমার পরবর্তীতে তোমার জব প্রিপারেশন ও ডিউটির জন্য খুব আগায় থাকবে। ওকে, সো সবাই খুব বেশি আমাকে সাপোর্ট করো, কারণ আমি দেখো যে প্রত্যেকদিন তোমাদের যেই ক্লাসগুলোর আয়োজন আসলে করতে পারি না, তবে আমি চেষ্টা করবো ক্লাসগুলো নেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের বিভিন্ন রকম কোর্স সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করতে পারো, অথবা তুমি আমার পার্সোনাল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করতে পারো। যে কোনো কোর্স, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার রানিং চলতেছে, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এই 3টে সেমিস্টার যারা আমার সাথে কোর্স ইনরোল করতে চাও তারা দ্রুত যোগাযোগ করবা। এবং বিশেষ করে যেহেতু আমাদের বোর্ড চ্যালেঞ্জের তুমুল রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেহেতু পরিবর্তন হতে পারে, এই জন্য আমি চিন্তা করতেছি যে আমাদের যে রেফার্ড কোর্সটা আছে, মূলত এটা আমরা বোর্ড চ্যালেঞ্জের পরে, রেজাল্টের পরেই শুরু করবো। সো যারা বোর্ড চ্যালেঞ্জের ফ্রি যে রেফার্ড সাবজেক্টগুলো আছে, ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2, ম্যাথমেটিক্স 3, এই বিষয়গুলো আছে, আমি তোমাদের বলছি ম্যাথমেটিক্স 1 এবং ম্যাথমেটিক্স 2 যদি কেউ যদি ক্লাসটা কিনো, তাহলে সাথে সাথে তোমরা যে আমাদের সাজেশন যে পিডিএফ আছে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো ফ্রি পাবা। ওকে, তো এবং কোর্স বিভিন্ন সম্পর্কে জানতে বিস্তারিত যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপের নম্বরে। দেখা হবে আবারও ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।